মনের ভিতর কত দুঃখ কষ্ট থাকলে বিদেশ থেকে কাউকে না জানিয়ে দেশে চলে আসতে পারে। আমার শ্বশুর বিদেশ থেকে চলে আসছে কাউকে না জানিয়ে, শুধুমাত্র আমাকে একটি ফোন দিয়েছে, আমাকে এয়ারপোর্ট এসে নিয়ে যাও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা ব্লগে। আজ ব্লগে থাকছে একটু ভিন্ন কিছু। দেখেন, সকাল সকাল রেডি হয়ে আমরা বেরিয়ে গেছি আমার শ্বশুরকে আনার জন্য। আমার শ্বশুরকে আনতে শুধুমাত্র আমি, আমার মেয়ে আর আমার হাজবেন্ড, আমরা তিনজনেই এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। আর এই দিনটিতে আমরা তিনজনই কিন্তু অনেক অসুস্থ ছিলাম। রাতে হঠাৎ আমরা তিনজনই অসুস্থ হয়ে যাই। আমাদের শরীরটা প্রচণ্ড খারাপ ছিল। আমার কিন্তু যাওয়ার ইচ্ছা ছিল না। আমার হাজবেন্ডকে বলছিলাম, যেহেতু আমরা তিনজনই অসুস্থ, তাহলে তুমি একটু কষ্ট করে যাও, আমরা আর যাব না। কিন্তু তার হলো না, আমাদেরও যেতে হলো। তারপর দেখেন, অনেক কষ্ট করে এয়ারপোর্টে পৌঁছায় গেছি। এয়ারপোর্টে পৌঁছায়ে আমরা প্রথমে যখন ওখানে গেছি, যাওয়ার পর শুনি যে অনেক টাইম লাগবে। আমাদের মনে হয় ওই দিনটিতে একটু আগে যাওয়া হয়ে গেছিল কিনা জানি না। তারপর আমার মেয়েও অনেক দুষ্টুমি করে, যেহেতু আমাদের শরীর অসুস্থ, মেয়েরও অসুস্থ, এর জন্য। আর তারপর দেখেন, আমরা এখানে অপেক্ষা করছি। আর যে যে এয়ারপোর্টে গেছেন সবাই বলতে পারবেন যে সবাই কিন্তু এখানেই অপেক্ষা করে যে কয়টার সময় কোন বিমান ল্যান্ড করবে, কোন দেশ থেকে আসছে, কার আত্মীয় স্বজন আসছে, কে আসছে, সবাই কিন্তু বারবার এসে এটি দেখে যায়। এখানে কিন্তু টাইম দেখানো হয় যে কোন দেশের প্লেন, কোন জায়গার প্লেন কখন ল্যান্ড করবে, এগুলো সবাই এগুলো দেখার জন্য অপেক্ষা করে আর এখানে দাঁড়িয়ে থাকে। এটা কিন্তু অনেক একটা ধৈর্যর ব্যাপার। যারা এয়ারপোর্টে গেছে তারাই বলতে পারবে। আবার ধৈর্য শেষ হলে যখন নিজের মানুষ চলে আসে, তখন কিন্তু আর কোনো কষ্ট থাকে না, তখন খুব আনন্দ লাগে। তারপর আমরা দেখলাম যে না, আর বাইরে দাঁড়িয়ে থেকে হচ্ছে না, চলো আমরা ভিতরে যাই। ভিতরেও অনেক লোক, বাইরের চেয়ে ভিতরের অবস্থা বেশি খারাপ থাকে। তারপর আমরা ভিতরে চলে গেলাম। ভিতরে যে একটু ঘোরাঘুরি করছি, যে দেখি কে কি করছে। এগুলো দেখতে কিন্তু অনেক ভালো লাগে, আবার অনেক কষ্টও লাগে। যখন কারোর কেউ বিদেশ থেকে আসছে তখন সবাই খুব খুশি, আর যখন কেউ চলে যাচ্ছে তখন খুব কান্নাকাটি করে সবাই। এগুলো কিন্তু একটা অন্যরকম দৃশ্য, বলার মতো না। তখন আমরা অপেক্ষা করতে করতে এখানে ওখানে ঘোরাঘুরি করেই যাচ্ছি। আমার মেয়েও কিন্তু অনেক দুষ্টুমি করছে। আর এখানে দেখেন কত লোক, আর এখানে একটু যেতে গেলেই ওনারা কিন্তু বাইরে মানুষ অনেক ঢুকে পড়ছে, এর জন্য সরিয়ে দিচ্ছে, কারণ যাত্রীরা এসে ওখানে অনেক হিমজিম খায় এর জন্য। আমার শ্বশুর তো আসছেই না। তখন আমরা বললাম, সে তো একটু অশিক্ষিত, কিছু বোঝে না, না কি করছে জানি না। তারপর দেখেন আমার মেয়ে দুষ্টুমি করছে দেখে আমি একটু ফাঁকা জায়গায় এ সাইডে চলে আসলাম মেয়েকে নিয়ে। মেয়ে এই বাচ্চাটিকে দেখে খুব খুশি। ও কিন্তু নিজের পর, এগুলো কিছুই বোঝে না। কোনো বাচ্চাকে দেখলে এভাবেই আদর করে। প্রথমে একে দেখছে আর দেখেন কত সুন্দর আদর করছে। তারপর অপেক্ষার প্রহার শেষ। এখন দেখেন আমার শ্বশুর চলে আসছে বিদেশ থেকে। এখন যখন আসার পরে আমার মেয়েটিকে দিলাম, আমার মেয়েও কিন্তু সর্বপ্রথম কোলে উঠছে, তারপর আবার কান্না করে। যখন পেয়ে গেলাম তখন তো আর ধৈর্যর অপেক্ষা শেষ হলো, আর ধৈর্য ধরার নাই। তখন আমাদের গাড়িওয়ালাকে ফোন করলাম যে আপনি চলে আসেন, আমরা এবার বের হই। আমার শ্বশুরকে জানালে আমার শ্বশুর বলে, দেখেন যারা বিদেশ থেকে জানে অনেকেই অনেক রকম টাকা পয়সা, অর্থ সম্পদ সবই পাঠায়, কিন্তু পরে বিদেশ শেষ করে এসে আর কিছুই পায় না। দেখেন এখন আমার মেয়েটি কিন্তু অনেক কান্না করছে। যখন আমি জিজ্ঞেস করি তখন বলে, আমি কাউকে না জানিয়ে আসছি, কারণ আমি দেখব আমার বাড়ির অবস্থাটা কি। তারপর দেখেন আমাদের গাড়ি চলে আসছে, আমরা গাড়িতে উঠে গেছি। তারপর আমি বলি, আমাকে তো একটু জানাইতে পারতেন আগে থেকে। বলছে, তোমাকে তো বলছি আমাকে নিয়ে যাও। তার জন্য সে কাউকে না জানিয়েই দেশে চলে আসছে। সে নিজেই জানে না তার বাড়ির পরিস্থিতি কি, যেহেতু তার এখন দেখার মতো কেউ আছে কি না আছে এটা দেখার জন্য বিদেশ থাকে, তারাই না বোঝে এর কষ্টটা। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।